গানেও কথায় কিছুক্ষণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা একটা ভিন্ন প্রয়াস নেবার চেষ্টা করছি, সেই সূত্রেই এই অনুষ্ঠানের সূচনা। সেটা হচ্ছে যে একজন মানুষ কি করে সাধারণ মানুষ থেকে শিল্পী হয়ে ওঠেন, সেই বিষয়টিকে আজ আমরা বের করার চেষ্টা করব। আমাদের এখানে আজকে দুজন অতিথি আছেন। প্রথমে রয়েছেন আমাদের সাথে মৌটুসী, তাকে আপনারা সবাই চেনেন, আমাদেরকে সবসময় তার গান শোনার সুযোগ হয়। আর আমার সাথে আরো রয়েছেন ওপাশে সজীবকে আপনারা সবাই চেনেন, তাদের করে আলাদা নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। এই দুজন শিল্পীকে আমরা আজকে এনেছি। আজকে যেটা করব তাদের সাথে সেটা হচ্ছে যে তাদের শিল্পী সত্তাকে আবিষ্কারের একটা চেষ্টা আমরা করব। যেমন মৌটুসী, তিনি তো ডাক্তার হতে পারতেন, ইঞ্জিনিয়ার হতে পারতেন, কিংবা যদি বলি যে একেবারে পুরোদস্তুর গৃহিণী হতে পারতেন, কিন্তু তা হননি, তিনি গায়িকা হয়েছেন। একইভাবে সজীব হয়তো পাইলট হতে পারত বা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারত, না হয়ে সজীব গান গাইছে। এই যে পরিবর্তনটা কিভাবে হয়, পরিবর্তনের শক্তিটা কি, তার ভেতরের কোন শক্তি তাকে একটা অন্য পেশায় না যাওয়ার বদলে গানের পেশায় নিয়ে এসছে, কেন তাকে গায়ক বা গায়িকা হতে উদ্বুদ্ধ করেছে, কোন গান কোন সুর শুনে এই গায়ক গায়িকাদের বড় হওয়া। আর দেখা যায় যে আমাদের গায়ক গায়িকারা যেসব গানগুলো করেন বেশিরভাগ ক্ষেত্রে বাণিজ্যিক দিকটা অনেকখানি তাদের মাথায় রেখে কাজ করতে হয়। তার ফলে তার যে মেধা, তার যে কণ্ঠের সৌকর্য, যে সৌন্দর্য, সেটি হয়তো অনেক সময় আমরা ঠিক মতো শুনতে পাই না, জানতে পাই না। তার শিল্পী সত্তার যে একটা আলাদা পরিচয় আছে, সেই পরিচয়টা বেশিরভাগ সময়ই আমাদের কাছে অনেকখানি গোপন থেকে যায়। আজ চেষ্টা করব সেই গোপন দরজা খুলবার জন্য। আজ সত্যিকারের শিল্পীটাকে আমরা বের করে নিয়ে আসব। আজ চিনব একজন অচেনা শিল্পীকে, চেনা শিল্পী কিন্তু অচেনা শিল্পী সত্তাকে। তো চলুন প্রথমে আমরা আজকে কথা বলবো মৌটুসীর সাথে এবং জানার চেষ্টা করব মৌটুসীর গানের সত্তাকে। কেমন আছেন মৌটুসী আপা? ভালো আছি। আপা বলেন, যে প্রথমে যে প্রশ্নটা করছিলাম যে আপনি তো ইঞ্জিনিয়ার হতে পারতেন, ডাক্তার হতে পারতেন, না আবার কিছু যদি না হন গৃহিণী হতে পারতেন, গায়িকা হলেন কেন? কোন শক্তি আপনাকে গায়িকা বানালো? আমাকে কোনো শক্তি গায়িকা বানায়নি, এটা একদম আমি যদি বানিয়ে বানিয়ে বলি অনেক কিছু বলতে পারবো, কিন্তু আসলে আমাকে কোনো শক্তি গায়িকা বানায়নি। আমি 10 মাস বয়সে কথা বলেছি, এটা আমার মা আমাকে বলেছেন, কারণ 10 মাস বয়সের তো কোনো শিশুর স্মৃতি ওটা মনে রাখা তো কথা না, অসম্ভব ব্যাপার। আমি 1 বছর বয়সে আমার নিজের জন্মদিনে আমি নিজে গান করেছি। আচ্ছা। আমি 4 বছর বয়স থেকে প্রথাগতভাবে গান শেখা শুরু করেছি। আচ্ছা, কিন্তু তখন তো ঠিক মতো কথা বলতে পারতেন 4 বছর বয়সে? আমি 1 বছর বয়সে গান গেয়েছি, তো সেক্ষেত্রে 4 বছর বয়সে আমি ভালোই কথাবার্তা বলতে পারতাম। বাহ। তো আমি তখন গান শেখা শুরু করেছি, যেভাবে মানুষ শেখে, ওস্তাদজি রেখে ওভাবে শেখা শুরু করেছি। এবং আমি এ পর্যন্ত আমার যতটুকু জীবন আমি পেরিয়ে এসেছি, আমি গান ছাড়া অন্য আর কিছু করিনি। তো আমি কেন গায়িকা হব না, বা গান ছাড়া অন্য কোনো কিছু করা যায় কিনা, এটা আমি কখনো ভেবেই দেখিনি। বাহ, চমৎকার। সজীব, একই প্রশ্ন আপনার কাছে, যে কেন গায়ক হলেন, কোন শক্তি আপনাকে গায়কে পরিবর্তিত করলো? শক্তিটা আমার পরিবার। আচ্ছা। আমার বেড়ে ওঠা গানের ভেতর মৌটুসীর মতনই, যে ছোটবেলা থেকেই গান করছি, গান ছাড়া চলার মতন কোনো একটা ওই পরিবেশটা পাইনি, গান ছাড়া পরিবেশ পাইনি আসলে। বাবা মা দুজনেই গান করতেন, মা এখন করেন না, বাবা এখনো গান চালিয়ে যাচ্ছেন। বাবার 4টা বাইপাস, বাবা এখনো গান করছেন। বাহ, চমৎকার চমৎকার। এখনো আমার সাথে স্টেজে বাবা ঘন্টার পর ঘন্টা গান করেন। চমৎকার। তো ওই জায়গা থেকে আসা, শুরু করেছি গান বাবার কাছে হাতে খড়ি, তারপরে বুলবুল একাডেমিতে প্রথাগতভাবে শিক্ষা, ওগুলো সবই হয়েছে, কিন্তু ওই শুরুটা হচ্ছে পরিবার থেকে। একদম একদম ঠিক, পরিবার থেকে। তো অন্য কিছু হওয়ার কোনো সহযোগিতা নিশ্চয়ই দরকার। যাই হোক, আমরা তাদের শুরুর দিকের সময় কথা শোনাব এবং আমরা গানে গানে আরো অনেক কথা হবে, অনেক আড্ডা হবে, আমরা আরো বিস্তারিত জানবো। প্রথমে মৌটুসী আপাকে জিজ্ঞেস করবো যে আপনাকে যে সমস্ত গানগুলো আপনার জীবনে প্রভাব ফেলেছে, আপনাকে গায়িকা হবার এই পথে নিয়ে এসছে,
তেমন কিছু গান আপনার কাছে শুনতে চাই। প্রথমে এরকম একটা গান কোনটা যদি বলি তাহলে কোনটা শোনাবেন? আমি প্রথমে একটা রাগ প্রধান বাংলা গান শোনাতে চাই। আচ্ছা। আমি যে সুযোগটা আজকে এনটিভি এবং এই অনুষ্ঠান কর্তৃপক্ষ আমাকে দিয়েছেন, এটার পুরোপুরি সদ্ব্যবহার করতে চাই। নিশ্চয়ই, কারণ এই ধরনের গান গাওয়ার তো সব জায়গায় সুযোগ পাওয়া যায় না। তো এই গানটা প্রথমে বেগম আক্তার করেছেন। আচ্ছা। পরবর্তীকালে অজয় চক্রবর্তী রেকর্ড বের করেন। প্রসঙ্গক্রমে এটা বলা যায় যে বাংলা রাগ প্রধান গান যদিও বেগম আক্তার এবং তৎপরবর্তী অনেক শিল্পী করেছেন, কিন্তু আমি আকৃষ্ট হয়ে অজয় চক্রবর্তী যখন বাংলা রাগ প্রধান গান গাওয়া শুরু করলেন। মানে তফাৎ থেকে বেগম আক্তার এবং বেগম আক্তারের ব্যাপারটা হচ্ছেন উনি হচ্ছেন দরাজ গলা এবং একটা মানে ঠুমরির যে ভয়েসটা মেইনলি ওটাই হচ্ছে ওনার ভয়েস। এবং বাংলা রাগ প্রধান গান খুবই মানে অন্যরকম একটা মজলিসি ব্যাপার, খুব সুন্দর, কিন্তু ওটাও ভালো, ওটা অন্যরকম ভালো। আমরা তাহলে গানে চলে যাই সরাসরি। জি। দূরে
অসাধারণ ভেতরের কাজগুলো। আমি যেহেতু সঙ্গীতজ্ঞ নই, সুতরাং আমি অত ভালো জানি না, কিন্তু ভালো একজন শ্রোতা, হৃদয় ছুঁয়ে গেল, সবচেয়ে বড় ব্যাপার। জি, আমার মনে হয় আমাদের দর্শক এখানে যারা আছেন তারা সবাই ভালো শ্রোতা, সঙ্গীত ভালোবাসেন, সঙ্গীত পিপাসু, তাই রয়েছেন এনটিভির সাথে কিছু কথা কিছু গানে। এই গানটা আপনি কবে শিখেছিলেন? আপনার ছোটবেলায় না পরে বড় হয়ে শিখেছেন? এটা আমি যখন আমার মনে হয় যে আমি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগেই শিখেছি সম্ভবত এই গানটা, বা তার মানে কিছু পরে, হয় পরীক্ষার আগে হয়তো বা পরীক্ষার পরে। এবং এই গানটা যখন শিখি তখন একটা লক্ষ্য ছিল যে কাজগুলো কি করে পারফেক্টলি দেব, কিন্তু এই জিনিসটা মানে আমার মা ভালো গান করতেন এবং আমার মা সবসময় বলতেন ভেতরে অনেক কিছু বলছে, ওটা বোঝার চেষ্টা করো। অজয় চক্রবর্তীর গায়কী তো খুবই অসাধারণ, তো ভেতরে কিছু বলছে, যেমন পিয়া বলো, তো ওগুলো না আমি বুঝতে পারতাম না। আমি দেখতাম যে আমি তো ঠিকঠাক মতনই কাজ দিচ্ছি, তবে মা কেন বলছে যে ভেতরের ব্যাপারটা। পরে যখন অনেক পরে আমি ব্যাপারগুলো বোঝার, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের সেই আত্মম্যাচুরিটি আসে, আত্মস্থ করা যায়। এবার সজীবের কাছে যাব। সজীব, প্রথম কোন গান শুনবো আপনার কাছে? এরকমই একটা গান, মানে আমাদের কিছু কমন পছন্দের গান আছে। এখানে আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি আর সজীব একদম ভাই বোনের মতন বড় হয়েছি। সজীব, আমিও বাফার ছাত্রী, আমিও বাফা থেকেই সার্টিফিকেট কোর্স করেছি, তো সজীব বোধহয় আমার 1 ইয়ার জুনিয়র ছিল। পরবর্তীতে আমরা যখন ফাইনাল ইয়ার উঠি তখন আমরা একসাথে হয়ে যাই। ফাইনাল ইয়ারে কিছু ক্লাস বেশি করতে হয়, তো তখন আমরা একসাথে ক্লাস করতাম, এবং সজীব রেগুলারলি আমার বাসায় আসতো, আমরা একই এলাকায় থাকতাম, এবং আমরা দুজনেই গান খুব শেয়ার করতাম। কে কোন গানটা আগে শিখতে পারলো এবং কে কোন গানটা আগে শুনতে পারলো, এটা একটা বিরাট ক্রেডিটের ব্যাপার ছিল, যে কার কাজটা ভালো হচ্ছে, তখন একটা কম্পিটিশন ছিল। আমি কিন্তু ঠিক কিন্তু এই নোটটা লাগাতে পারলাম, বলছে না তুই পারিস। আজকে আমরাও এরকম একটা প্রতিযোগিতার আয়োজন করে ফেলি, দেখা যাক কার সুর বেশি লাগে। বয়সটা নেই, তবে হ্যাঁ ওইরকমই একটা গান, বেগম আক্তারের একটা গান পরে অজয় চক্রবর্তী রেকর্ড করেছেন। শুনি তাহলে গানটা আমরা। দিও না এটা গাই। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, কুঞ্জে এখনো কুজনে মাতে, কুঞ্জে এখনো কুজনে মাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না, দিও না মোরে শূন্য হাতে, হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। যেটা বলছিল যে ওই বোধটা, গানটাকে বুঝে ওই নোটটাকে লাগানো, আমাকে ফিরিয়ে দিও না ব্যাপারটাকে বোঝানো, আমি যেভাবে বুঝবো আরেকজনের বোঝাটা অন্যরকম। আমি যেভাবে বুঝে লাগাচ্ছি নোটটা, আরেকজন হয়তো সেটা নিচ্ছে আরেকভাবে, তার এক্সপেরিয়েন্স থেকে, তার অনুভূতি থেকে নিচ্ছে। নাই যদি দাও হাসি, বেগম আক্তার লাগিয়েছে বেগম, তবু যেন বাজে বাঁশি, নাই যদি দাও হাসি, অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী করেছেন, নাই যদি দাও
হাসি তবু যেন বাজে বাঁশি সুরেরই আঘাত হেন সুরেরই আঘাত হেন সুরেরই আঘাত হেন এই মধুরাতে এই মধুরাতে বেগম আক্তার বেগমকে ছেড়ে দিয়েছেন আর অজয় চক্রবর্তী করেছেন এই মধুরাতে ফিরাই অবহেলা নয় প্রিয় চাহো যদি ব্যথা দিও অবহেলা নয় প্রিয় চাহো যদি ব্যথা দিও অশ্রু মাধুরী অশ্রু মাধুরী এই আখি পাতে এই আখি পাতে ফেরায় দিও না মোরে শূন্য হাতে কুঞ্জে এখনো গুজনে মাতে কুঞ্জে এখনো গুজনে মাতে ফেরায় দিও না ফেরায় দিও না ফেরায় দিও না মোরে শূন্য হাতে। একদম ভরে গেল। দর্শক, আপনাদের কেমন লাগছে আমরা জানি না, আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন আমাদের এনটিভিতে। আমরা রয়েছি এনটিভি স্টুডিওতে এবং লাইভ সরাসরি দেখছেন আপনার এই অনুষ্ঠান। তো আমরা শুনবো আরো গান, আরো অনেক কথা হবে, তবে ছোট্ট একটি বিরতির পর।